মিথ্যা অভিযোগের মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে চেইন দিয়ে একটানা 3.5 ঘন্টা ঝুলিয়ে রাখা হয়। গোপনাঙ্গে দেয়া হয় কারেন্টের শক। একবার দুবার নয়, 7 বার গ্রেফতার করা হয় তাকে। জেলে বন্দি রাখা হয় 4 বছর। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না। এমনকি জেলে বসে নবজাতক সন্তানের মৃত্যুর খবর পান 3 মাস পর। পতিত আওয়ামী শাসন আমলে এভাবেই নিপীড়িত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। স্বৈরাচার হাসিনা সরকারের ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে সরব ছিলেন মুফতি ফখরুল ইসলাম। এজন্য অবর্ণনীয় নির্যাতনের শিকার হন তিনি। বিগত সরকারের আমলে ওলামায়ে কেরামের মতো এত নির্যাতিত কোনো গোষ্ঠী আর ছিল না। আলেমদেরকে যেখানে পেয়েছে ওখান থেকে গ্রেফতার করেছে, জঙ্গি মামলা দিয়েছে, আলেমদেরকে স্বাধীনভাবে কোনো কথা বলতে দেয় নাই। মসজিদের মিম্বারের জুমার খুতবা পর্যন্ত সরকারের চাহিদা মতো দেওয়া লাগছে। প্রয়োজন অনুযায়ী সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা যেত সেই নির্দেশনা অনুযায়ী কথা বলা লাগতো। যদি এই সরকারের মতের বিরোধী কোনো বক্তব্য কোনো খতিব দিয়েছে, তার খেতাবত শেষ, সে গ্রেফতার হয়ে গেছে। 2009 সালে রাজধানীর শ্যামলী এলাকা থেকে র্যাব মুফতি ফখরুলকে গ্রেপ্তার করে। প্রথমে র্যাব 4 ও পরে র্যাব 1-এ নিয়ে যাওয়া হয়। তিনি বলেন সেখানে মাটির নিচে 20টি রুম ছিল, যা ছিল শুধু আলেমদের বন্দি রাখার জন্য। এরপর তার ওপর নেমে আসে ভয়াবহ নির্যাতন। চেষ্টা চলে তাকে জঙ্গি বানানোর জন্য মিথ্যা স্বীকারোক্তি নেয়ার। আমার সাথে আরও 2 জন কর্মী ছিল আমাদের খেলাফত আন্দোলনের, ছাত্র আন্দোলনের। ওদেরকে সব আমাকে ওখানে আটক করে, চোখ বাঁধা ছিল 24 ঘন্টা। ছোট একটা রুম, শোয়ার কোনো ব্যবস্থা নেই। হেলান দিয়ে পিছনে আপনার গেটের বাইরে, রডের বাইরে দিয়ে হাত বের করে দিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। এই 24 ঘন্টা চোখ বাঁধা। বাথরুমের টাইম হলো 3 মিনিট। জিজ্ঞাসাবাদ করতো আমি কয়টা ভাষা জানি, কয়টা দেশ সফর করেছি, আফগানিস্তান গিয়েছি কিনা, পাকিস্তানের সাথে কী সম্পর্ক, দল কিভাবে চলে, টাকা পায় কোত্থেকে, ইত্যাদি ইত্যাদি আপনার প্রশ্ন। এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার করতো। সর্বশেষ বললো কি যে এটাকে 6 নম্বরে নিয়ে গেল। পরে আমি আপনার হাতের হ্যান্ডকাপটা টাইট হয়ে গেছে, বললাম ভাই একটু ডিল করে দাও। হ্যান্ডকাপ একটু ডিল করছে, চাবি নিয়ে আসতে গেছে। আমি দেখলাম যে কি বড় একটা রুম, ছাদ থেকে চতুর্পাশ দেয়াল সব কালো, উপরে একটা শিকল ঝুলতেছে। বুঝলাম যে এটা এখানে আমাকে ঝুলাবে। এই শিকলের নিচে আমাকে দাঁড় করে, টেবিলের উপরে কারেন্টের আপনার ক্লিপ আছে, সুইচ আছে, পাশে বালতি আছে, চেয়ার আছে, পাশে বেত আছে। এরপর ও এসে আমার হাতটাকে ঢিল করে দিয়ে হাতটাকে মোটা রশি দিয়ে বাঁধলো। বেঁধে আপনার শিকলটা লাগিয়ে দিয়ে আমাকে সুইচ টিপে উপরে উঠাই দিল। 3.5 ঘন্টা আমাকে ঝুলিয়ে আমাকে উলঙ্গ করে আমার প্রস্রাবের রাস্তার নিচের রগের মধ্যে ক্লিপ লাগিয়ে আমাকে আপনার কারেন্টে শর্ট দিয়েছে অসংখ্যবার। এমন নির্যাতন করেছে আমি অবস্থায় আমি ভাষায় প্রায় ব্যক্ত করতে পারবো না, এমন অসুস্থ আমি ছিলাম। তো আমাকে জঙ্গি বানাইতে চেয়েছিল, আমি আফগানিস্তান গিয়েছি এটা বলাতে চেয়েছিল, আমি পাকিস্তান গিয়েছি এটা বলাতে চেয়েছিল। তা আমাকে বললাম জোর করে কী হবে, আমার তো পাসপোর্টই নেই। 2012 সালে দ্বিতীয় দফায় গ্রেপ্তারের স্মৃতিচারণ করে মুফতি ফখরুল ইসলাম বলেন, জাতীয় প্রেস ক্লাবে সরকারের ইসলাম বিদ্বেষী নারী নীতিমালার বিরুদ্ধে একটি প্রোগ্রাম ছিল। সেখানে পুলিশ হামলা চালায় ও টিয়ার সেল নিক্ষেপ করে। পরে সেখান থেকে তাকে সহ মওলানা আহমদুল্লাহ আশরাফ, মওলানা আব্দুল লতিফ নেজামি সহ প্রায় 65 জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নিয়ে যায়। এই দফায় 15 দিন কারাবন্দি থেকে মুক্তির পর আবারও গ্রেফতার হন মুফতি ফখরুল। ওই দিন বায়তুল মোকাররমে একটি মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। জুমার নামাজের সালাম ফেরানোর পরপরই তাকে ঘেরাও করে পুলিশ। ডিসির সঙ্গে কথা বলার বাহানা করে পল্টন থানায় বসিয়ে রাখে। পরে রাত 9টার দিকে তাকে গ্রেপ্তার দেখায়। ওখান থেকে আমাকে আপনার 3 মামলায় 21 দিন রিমান্ডে নিল। 21 দিন পল্টন থানায় রিমান্ডে ছিলাম, বারে জিজ্ঞাসাবাদ। সবচেয়ে বড় টর্চার হলো মানসিক টর্চার। ঠিকমতো পরিবারকে সাক্ষাৎ করতে দেয় না, আমাদেরকে আপনার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, কথা বলতে দেয় না। এই টর্চারগুলো সবচেয়ে বড় টর্চার হয়। মানসিক টর্চারটা সবচেয়ে বড় টর্চার। ওখানে বারে জিজ্ঞাসাবাদ, হুমকি ধুমকি দেওয়া, আপনার শালবাগানে নিয়ে যাবে, গাজীপুরে ক্রস ফায়ার করবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাবার্তা তারা আমাদেরকে বলতো। এরপর ওখান থেকে বেরিয়ে আসার পরে 2012 সালে দ্বিতীয়বার বেরোলাম। 29 দিন পর নিয়ে গেলো কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে। ওখান থেকে আসার পর আবার গ্রেপ্তার করলো আপনার 2012 সালে শেষ দিকে। গ্রেপ্তার করে 2 দিন রাখলো পল্টন থানায়, পরে আর মামলা না দিয়ে ছেড়ে দিল। এরপরে 2000 শাপলা চত্বরের পরে 2013 সালে আমি তো আপনার লাগাতার 3 মাস বাসায় থাকতে পারিনি।
এরপর 2021 সালে কামরাঙ্গীরচর এলাকা থেকে ফখরুল ইসলামকে আবারও গ্রেপ্তার করে পুলিশ। সেখানে সারাদিন জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখায়। রিমান্ডের নামে শুরু হয় অমানবিক নির্যাতন। একাধারে 19 মাস আমি জেল খাটলাম। এই 19 মাসের মধ্যে তারা আপনার ওখান থেকে রিমান্ড নিলেও আমাকে 26 দিন, ডিবিতে নিল আপনার 10 দিন, এরপরে নিয়ে গেলো জেলখানায়। ওখানে তারা আমাকে খুব ভয়ভীতি দেখে 164 করায়। 17/5/13 এই মামলায় আমাকে জোর করে 164 করাইলো, যে আপনারা আমাকে মারবে, আমাকে কারেন্টের চেয়ারে বসাইলো, চোখ বাঁধলো, বললো যদি আপনি সত্যি কথা না বলেন তাহলে আপনাকে আমরা গাজীপুর শালবাগানে নিয়ে ক্রস ফায়ার দেবো। কেউ জানবে না, না আপনার সন্তান খবর পাবে, না আপনার বিবি খবর পাবে, না আপনার আত্মীয় স্বজন খবর পাবে, না দলের লোকজন খবর পাবে। খুব জোরাজোরি করার পরে কী করতে হবে, আমাকে বললো 164 করতে হবে। কি আমার আপন চাচাতো ভাই শাপলা চত্বরে শহীদ, আমি 2 জন শাপলা চত্বর শহীদের জানাজা পড়েছি। ওই জায়গায় তারা আমাকে দিয়ে 164 করিয়েছে যে শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়নি। এই কথা বলিয়ে আমার দিয়ে 164 করলো। আর বাবুনগরী সাহেবের একটা 164 মিথ্যা 164 তারা নিয়ে রেখেছিল। ওই 164টা আমার নাম দিয়ে একত্রিত করে আপনার চালিয়ে দিয়ে মিডিয়াতে, পত্রপত্রিকা এবং সমস্ত টিভি চ্যানেলে প্রচার করেছে। পরে বাধ্য হয়ে আমাকে জোর করে এখান থেকে কোর্টে নিয়ে একজন হিন্দু বিচারকের মাধ্যমে আমাকে 164 করায় জোর করে। তাদের লিখিত বক্তব্যটা ওখানে দিয়ে আমাকে স্বাক্ষর নিয়ে আমার নাম 164 করে আমাকে দেওয়া চালায়। মুফতি ফখরুল যখন রিমান্ডে, ঠিক তখন তার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। এ সময় 6 মাস স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তার। তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন পরিবারের লোকজনও জানতো না। এরই মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, কিন্তু চিকিৎসার অভাব সহ নানা কারণে কিছুদিন পর সেই সন্তান মারা যায়। তিনি সেই মৃত্যুর খবর পান 3 মাস পর। এভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়। জিজ্ঞাসাবাদের নামে দেশ বরেণ্য আলেমদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন। তাদের চরিত্র হননেরও চেষ্টা করা হয় বলে জানান মুফতি ফখরুল ইসলাম। আমাদের আজিজুল ইসলামাবাদীকে টর্চার করেছে, তার প্রস্তাবের রাস্তা এত জোরে চাপ দিয়েছে, অনেকদিন পর্যন্ত সে ঠিকমতো প্রস্তাব করতে পারেনি। আমাদের রফিকুল ইসলাম মাদানীকে বেড়েছে, রফিকুল ইসলাম মাদানীকে আপনার হাতির ঝিলে নিয়ে ওখানে তাকে আপনার সিগারেট ধরাই দিয়া, ফতুয়ার আপনার প্যান্ট পরাই দিয়া, তাকে আপনার সিগারেট ধরাই দিয়া তাকে সিগারেট টানাইছে। তাকে দিয়ে একটা বেগানা মেয়েকে আইনা তাকে তার সাথে আপনার নাটক করিয়েছে, তাকে ভিডিও করিয়ে। এমন নির্যাতন ওলামা কেরাম করেছে। চট্টগ্রাম হাটাজারি থানার মধ্যে আজিজুল ইসলামাবাদী, এনামুল হাসান ফারুকি সহ যারা ছিল প্রত্যেকে নির্যাতন করেছে, হারুন ইজহারকে সাহেব বাইকে সহ। এরা ব্যাটের স্টেমটা দিয়া তৎকালীন হাটাজারির জোনের এডিসি পিটাইতে অজ্ঞান করে ফেলছে হেফাজতের লোকজনকে, শুধু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। এমন কাজগুলো করছে। কী করছে? আহমদ শফির বিরুদ্ধে মামলা করবে, জুনাইদ বাবুনগরের বিরুদ্ধে সাক্ষী দিবে, এগুলো করার জন্য এই কাজগুলো তারা করেছে। কারাগারেও সাধারণ সুবিধা থেকে বঞ্চিত করা হয় তাকে। ছিল না কোনো চিকিৎসা ব্যবস্থা, করতে দেয়া হয়নি পরিবারের সাথে যোগাযোগ। আওয়ামী দুঃশাসনের আমলে সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে ওলামায়ে কেরাম। 2600 আলেম ওলামা, টুপি দাড়িওয়ালাদের গ্রেফতার করে ফাঁসির সেলে রেখে নির্যাতন করা হয়েছে। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। যেন ওই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, ওই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়, ইসলামকে বিভৎস রূপে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা, পার্টিকুলারলি বিশেষের সামনে ইসলামকে কয়েকজন বারবার নাটক সাজিয়ে কয়েকজন জঙ্গি ধরা, আবার এই পাশ থেকে আরেক জেলায় কয়েকজন জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে এই ধরনের নাটকগুলো একাধিকবার ঘটিয়ে বিশ্বের সামনে ইসলামকে ওইভাবে উপস্থাপন করা, যার লাস্ট টার্গেটটা হলো যে আমি ছাড়া এই বিষয়গুলিকে কন্ট্রোল করার আর কেউ নেই। আওয়ামী সরকার আলেম ওলামাদের জেলে ঢুকিয়ে জঙ্গি তকমা লাগিয়ে ভারতকে খুশি করেছে বলে মনে করেন মুফতি ফখরুল ইসলাম। তার দাবি, আলেমরা অনেকের চেয়ে বেশি দেশপ্রেমিক। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।